সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। এদিকে ইসরায়েলের ভবিষ্যতের ব্যাপারে অনিশ্চয়তা, পালানোর হিড়িক, কানাডা সরকারের কাছে হাজার হাজার ইহুদিবাদী চাকরির অনুরোধ। জানাবো নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েলে আতঙ্ক। এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে এআই নয়, মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত। সর্বশেষ থাকছে যুদ্ধের মাঝখানে ইরানি কূটনীতি, দামেস্ক ও বৈরুতে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টার সফর, মার্কিন ও ইহুদিবাদীদের জন্য হুঁশিয়ারি। ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় ২ জন আহত হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌঘাঁটি, টেসলা মেরিস নৌঘাঁটি এবং হাইফার নিকটবর্তী ২টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গোদাম ছিল। এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টির মতো রকেট ছোড়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করছে গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে ৫০টি হামলা চালানো হয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজায় সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল, যেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩,৪৫২ জন নিহত এবং ১৪,৫৯৯ জন আহত হয়েছে। ইসরায়েলের ভবিষ্যতের ব্যাপারে অনিশ্চয়তা, পালানোর হিড়িক, কানাডার সরকারের কাছে হাজার হাজার ইহুদিবাদীর চাকরির অনুরোধ। ইহুদিবাদী ইসরায়েলের হারেজ পত্রিকা জানিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১০,০০০ ইসরায়েলি কানাডায় পালিয়ে গেছে। পত্রিকাটি এক প্রতিবেদনে গত বছর ৭ অক্টোবর গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত কানাডায় ইসরায়েল থেকে অভিবাসনের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করে লিখেছে, রাজনৈতিক ব্যবস্থার প্রতি অবিশ্বাস, অভ্যন্তরীণ অস্থিরতা, সংঘাতের তীব্রতা, নিরাপত্তাহীনতা, সামাজিক অবিচার, বৈষম্য এবং শাসন অক্ষমতা একগুচ্ছ আধিপত্য ইহুদিবাদীদের কানাডায় পালানোর প্রাথমিক কারণ। কানাডার অভিবাসন মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে ২০২৩ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কানাডা সরকার ইহুদিবাদীদের জন্য ৩,৪২৫টি অস্থায়ী কাজের ভিসা প্রদান করেছে। ইসরায়েলের টিভি চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানিয়েছে যে গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি ইহুদিবাদী ইসরায়েল ত্যাগ করেছে এবং তারা নিজেদের আসল যে দেশ বা অঞ্চল থেকে এসেছিল সেসব দেশে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় ফিরে গেছে। ইসরায়েলের জনমত জরিপ সংস্থা সিজেআই এর ফলে দেখা গেছে ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে বসবাসকারী ২৯% ইহুদিবাদী পালিয়ে যাওয়ার কথা ভাবছে এবং তাদের মধ্যে ৭১% আগামী মাসগুলোতে তাদের জীবনমান ও পরিস্থিতি সম্পর্কে আশাবাদী নয়। জরিপের এই ফলাফলে আরও দেখা গেছে ৮৪% ইহুদিবাদী ইসরায়েলি শাসনের অধীনে সন্তুষ্ট নয় এবং জরিপে অংশগ্রহণকারীদের ৬৯% বিশ্বজুড়ে ইহুদিবাদীদের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করে। এ প্রসঙ্গে আরব বিশ্বের বিখ্যাত বিশ্লেষক আব্দুল বারী আওতার লিখেছেন, আল-আকসা তুফান অভিযান শুরুর প্রথম ৬ মাসে ৫ লাখ ইহুদি ইসরায়েল ত্যাগ করেছে। আর আল-আকসা তুফান অভিযানের পর দ্বৈত নাগরিকত্ব সহ বিপুল সংখ্যক ইহুদিবাদী তাদের আসল দেশে ফিরে গেছে। দলে দলে ইহুদিদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি ইসরায়েল সরকারের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা অব্যাহত থাকলে দখলদার ইসরায়েলের পতন ঘটাতে পারে। নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, ইসরায়েলে আতঙ্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারও বোমা হামলা হয়েছে। শনিবার রাতে সিজারিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে ২টি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়। হামলার পর ওই বাড়ির উঠানে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় নেতানিয়াহু এবং তার পরিবার বাড়িতে ছিলেন না। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলাটি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী, শিনবেদ ও পুলিশ একযোগে তদন্ত করছে। এই হামলার জন্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, এভাবে প্রধানমন্ত্রীকে বারবার হামলার শিকার হওয়া মেনে নেওয়া যায় না। এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এবং জাতীয় ঐক্যর চেয়ারম্যান বেনি গান্টজ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাগও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন। এর আগে ২১ অক্টোবরে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে লেবাননের হিজবুল্লাহ ড্রোন হামলার ঘটনা ঘটে। হিজবুল্লাহ তাদের হামলার দায় স্বীকার করেছিল এবং নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছিল। পারমাণবিক অস্ত্র ব্যবহারে এআই নয়, মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই বিষয়ে একমত হয়েছে যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নয় মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের উপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করেছে দুই নেতা। দুই নেতার বৈঠক নিয়ে চীনের সংক্ষিপ্ত সরকারি ভাষ্য এআই সংক্রান্ত এর কথার উল্লেখ রয়েছে। শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার এপেক সম্মেলনের ফাঁকে বৈঠক করেন বাইডেন ও শি জিনপিং। বিচক্ষণ ও দায়িত্বশীল পদ্ধতিতে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার উপর জোর দেন দুই নেতা। তারা সম্ভাব্য ঝুঁকিগুলো সাবধানে বিবেচনা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। বৈঠকের বিষয়ে বক্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এ অনুরোধে সাড়া দেয়নি। পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আরও আলোচনা হবে কিনা বা পদক্ষেপ নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। যুদ্ধের মাঝখানে ইরানি কূটনীতি, দামেস্কে ও বৈরুতের ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টার সফরের বার্তা। সিরিয়া ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের পার্শ্ববিক হামলা চলতে থাকা সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানির ওই দুটি দেশ সফর স্বাধীনতাকামীদের রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি আঞ্চলিক দেশগুলো সফরের প্রথম পর্যায়ে বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছান। তিনি সেখানে আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে সিরিয়ার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন। দামেস্কে থেকে তিনি লেবাননের রাজধানী বৈরুতে যান। পার্সটুডের রিপোর্টে বলা হয়েছে, লারিজানি শুক্রবার বৈরুতে পৌঁছান এবং এটি ছিল বিগত 40 দিনের মধ্যে তৃতীয় কোনো শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তার বৈরুত সফর। এর আগে বিগত কয়েক সপ্তাহ ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কলিবফ ও পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসি লেবানন সফর করেন। এসব সফরে দুদেশের পদস্থ কর্মকর্তারা লেবানন ও গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ নিয়ে আলোচনা করেন। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টার বৈরুত সফরের সময় আন্তর্জাতিক গণমাধ্যম যেসব বিষয় ফলো করে প্রচার করেছে সেসবের মধ্যে রয়েছে যখন ইহুদিবাদী ইসরায়েল লেবানন শহরের বিভিন্ন স্থানে এবং ওই শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশ বোমাবর্ষণ করছে, তখন তিনি সাহস করে ওই বিমানবন্দরে অবতরণ করেন। সামাজিক মাধ্যম লারিজানির এই সাহসিকতার প্রশংসা করে অনেকেই পোস্ট দেন এবং কমেন্ট করেন। ইরানি এক্স ব্যবহারকারী আলী মোখতারজাদে ইরানের এই প্রভাবশালী কর্মকর্তার সিরিয়া ও লেবানন সফরকে সাহসিকতার প্রদর্শন উল্লেখ করে লিখেছেন, লারিজানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দহিত্র ইমাম হোসেন আলাইহিস সালামকে নিজের আদর্শে পরিণত করতে পেরেছেন। মুখতারজাদে লিখেছেন, যুদ্ধবিদ্যায় পারদর্শী ইরানের শান্তিকামী যোদ্ধারা তাদের উপর অর্পিত দায়িত্ব কোনো ধরনের ভয় বা শঙ্কা ছাড়াই পালন করে যাচ্ছেন। একজন ইরানি কমান্ডার শহীদদের সর্দার ইমাম হোসেন আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করে কূটনৈতিক অঙ্গন হোক বা যুদ্ধক্ষেত্র হোক সবসময় সামনের সারিতে থেকে যুদ্ধ পরিচালনা করেন। মোহেব্বিন নামী সামাজিক মাধ্যম এক্সের আরেক ইউজার তার পোস্টে যুদ্ধের সময় ইরানি ও ইহুদিবাদী রাজনীতিবিদদের আচরণের পার্থক্য তুলে ধরেন। তিনি লেখেন, ইরানিদের অভিধানে ভয় নামক কোনো শব্দ নেই। ইরানের পরিবর্তে ইহুদিবাদী কর্মকর্তারা হলে লারিজানি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে খুঁজে বেড়াতেন। কিন্তু লারিজানি ও তার সফর সঙ্গীরা ইহুদিবাদী ইসরায়েলের তীব্র বোমাবর্ষণের মধ্যেই লেবানন ও সিরিয়া দাপিয়ে বেরিয়েছেন। দামেস্কে ও বৈরুতে লারিজানির সফরের গুরুত্বপূর্ণ বার্তাসমূহ। প্রথম বার্তা, সাম্প্রতিক মাসগুলোতে ইরানি কর্মকর্তাদের বৈরুত ও দামেস্ক সফরের একটি বিশেষ বার্তা রয়েছে, আর সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে ইরান প্রতিরোধ অক্ষের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। এক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যমগুলোর বিভ্রান্তিকর প্রচারণায় ইরান পিছপা হবে না। আর দ্বিতীয় বার্তা হচ্ছে, পশ্চিমা গণমাধ্যমগুলো বিগত মাসগুলোতে নানা ধরনের অপকৌশল অবলম্বন করে একথা বোঝানোর চেষ্টা করছে যে সিরিয়া ইরানের কাছ থেকে দূরে সরে গিয়ে পশ্চিম ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে। অথচ আলী লারিজানির দামেস্কের সফর প্রমাণ করছে তেহরান ও দামেস্কের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা দিন দিন ঘনিষ্ঠতর হচ্ছে এবং আঞ্চলিক পরিস্থিতির ব্যাপারে দুই দেশ অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তৃতীয় বার্তা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা লারিজানি এমন সময় বৈরুত সফরে যান যখন পশ্চিমা গণমাধ্যমগুলো এ খবর প্রচার করে যে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দেশটির পার্লামেন্ট স্পিকার নাভিয়ে বেরির সঙ্গে সাক্ষাৎ করে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেছেন। বলা হচ্ছে, নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতামত নিয়ে ওই যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তাবলী নির্ধারণ করা হয়েছে। ঠিক এরকম একটি সময় লারিজানির বৈরুত সফর প্রমাণ করে ইরান প্রকৃত যুদ্ধবিরতি চায়, চাপিয়ে দেওয়া যুদ্ধবিরতি নয়। আর চতুর্থ বার্তা হচ্ছে, বৈরুতে লেবাননের প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট স্পিকার সহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে লারিজানির সাক্ষাৎ প্রমাণ করে পশ্চিমা ও মার্কিন গণমাধ্যমগুলোর প্রচারণা সত্ত্বেও তেহরান বৈরুত সম্পর্কে কোনো ধরনের ফাটল তৈরি হয়নি। মার্কিন গণমাধ্যমগুলো গত কয়েকদিন ধরে একথা দেখানোর চেষ্টা করেছিল যে ইরান ও লেবাননের মধ্যে সম্পর্ক মারাত্মক ফাটল দেখা গিয়েছে।
তারা খবরকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য লেবাননের সংসদ স্পিকার নাবি বেরির কিছু বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছিল। খোদে বেরির পক্ষ থেকে ওইসব বক্তব্য নাকচ করে দেওয়া হয়েছে।